ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আশা রাখছি আমার আজকের এই ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে। আর তোমরা যদি একটি লাইক দাও তাহলে অবশ্যই আমি খুব খুশি হব। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো সন্ধ্যার দিকে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে 1 কাপ রং চা বানিয়ে খাই। তো ওই জন্য এই যে এখানে তেজপাতা দিয়ে আমি কিছুটা রং চা করে নিচ্ছিলাম। আর আমার কাছে তো তেজপাতা দিয়ে খুব ভালো লাগে, রং চা খেতে খুবই ভালো লাগে। মানে তেজপাতার ফ্লেভারটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। আর এরপরে এই যে সাউদার বাবাকে দেখলাম বৃষ্টিতে ভিজে ভিজে সে কিছু এখানে পুরি আর সাথে একটু চটপটি এগুলো নিয়ে আসলো। তো তাকে বলছিলাম আমরা মা মেয়ে যে একটু পুরি আর একটু চটপটি নিয়ে আসো। আর সে তো আসলে আমাদের কথা একদম শুনে সাথে সাথে দেখলাম যে নিয়ে একদম চলে আসলো। আর আমি মনে করি যে একজন স্ত্রী মানে এরকমের একটা হাজবেন্ড আশা করে যে স্ত্রীর সব কিছুতে বুঝবে বা তাকে সাপোর্ট করবে। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগে যে আমার হাজবেন্ডকে কিছু বলার সাথে সাথে সে এনে একদম সামনে রেডি করে দেয়। তো অনেক সময় আছে, অনেক হাজবেন্ডরা আছে যে মুখে কিছু বলে না কিন্তু তার ভিতরে ঠিকই তার স্ত্রী পরিবারের জন্য ভালোবাসা থাকে। তো ওই রকমেরই আসলে আমার হাজব্যান্ডও, সে ওইরকম মুখে কিছু না বললেও ঠিকই সে কাজে দেখিয়ে দেবে তার ভালোবাসাটা। আর একজন স্ত্রী তো তার হাজব্যান্ডের থেকে এতটুকু আশা করতেই পারে। বিয়ের পর কিন্তু একটা মেয়ে সে তার হাজব্যান্ডের ভরসায় কিন্তু তার শ্বশুরবাড়িতে চলে আসে। তো ওইখানে যদি একজন হাজব্যান্ড তার স্ত্রীকে মানসিকভাবে সুস্থ রাখতে পারে তাহলে কিন্তু দেখা যায় যে সেই স্ত্রী তার মানে পুরো পরিবারটাকে মানিয়ে নিতে পারে এবং নিজেকেও অনেক সময় সেই পরিবারের জন্য আসলে মানে ত্যাগ করে, তার সমস্তটা দিয়ে এরপরে পরিবারের জন্য দেখা যায় যে সে মানে অনেক ভালো কিছু দেওয়ার আর কি চেষ্টা করে। স্বামীর সাপোর্ট কিন্তু স্ত্রীকে মানসিক নিরাপত্তা দেয়। সে ভাবে যে যা কিছুই হোক না কেন আমার হাজবেন্ড তো আমার পাশে আছে। তো এরপরে এই যে এদিকে সন্ধ্যার দিকে মেয়েকে একটু পড়াইতে বসালাম। তো ওকে এই যে এখানে সন্ধ্যার দিকে যদি একটু না বসি তাহলে ও একদমই পড়াশোনা করতে ইচ্ছে করে না। আর ও যেহেতু এখন ছোট, তো ওর তো এখন দরকার সবথেকে বেশি ওর মায়ের। তো ওই জন্য ওকে একদম রেগুলার টাইম করে তো এই যে সন্ধ্যার দিকে একটু বসাই। আর এরপরে আমার মানে ওর এক বোন আছে, তো ওই বোন ওকে পড়াতে আসে, এরপর তোর কাছে পড়াতে চলে যায়। তো তার আগে আমি একটুখানি ওকে যে লেখা দিছিলাম আর এরপরে ওকে একটু আম কেটে দিলাম। আরও বললো যে আমি যেন একটু আমটা ওকে একটু ঢং করে আর কি কেটে দিই। ওই জন্য ফার্স্টেই আমটাকে ভালো মতো ধুয়ে এরপরে এই যে 2 সাইডের আমটা ভালো মতো কেটে নিচ্ছিলাম। আর আমি বুঝতে পারছি যে ও আসলে আমটা কীভাবে খেতে চাচ্ছিল। তো এইভাবে ফার্স্টেই আমটাকে কেটে এরপরে এই মাঝখান দিয়ে একদম এটাকে মানে কিউব কিউব করে নেব। আর এইভাবে করে যদি আম কেটে দিই ওর কাছে নাকি দেখতে খুবই ভালো লাগে আর ও সেটাকে তো মানে খুব এনজয় করে খায়। তো বাচ্চারা আসলে এরকমেরই, ওদেরকে যদি এরকমের মানে একটু প্রেজেন্ট করে দেওয়া যায় বা ওদের অপছন্দের খাবারটাকেও যদি একটু ডিফারেন্ট স্টাইলে একটু করে দেওয়া যায় তাহলে দেখা যায় যে ওরা কিন্তু ওই খাবারটাও খায়। তো আমরা মায়ের অনেক সময় কি করি, ওদেরকে আমরা যেভাবে খাই ওইভাবেই খেতে দিই। তো তখন দেখা যায় যে ওদের ওই খাবারটার প্রতি একদম অনীহা চলে যায়। তো ওই জন্য মাঝে মধ্যে ওর পছন্দ মতন খাবারও রান্নার চেষ্টা করি আর এইভাবে একটু ঢংসং করেও কেটে দিই যেন ওই খাবারটা খেয়ে মানে খুব আর কি ওর কাছে ভালো লাগে, ও যেন এনজয় করতে পারে। এরপরে এই যে দুপুরে একটু কলিজা ভুনা করে নিচ্ছিলাম। আর কলিজা ভুনাটা আমার কাছে তো বিশেষ মানে খুবই ভালো লাগে আর আমার মেয়ের কাছেও খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ড বলছিল তাকে যেন একটু কলিজা ভুনা করে দিই, ওই জন্য আসলে একটু ফ্রিজে কলিজা পাইছিলাম, তো ওই কলিজাটাই ভুনা করে নিলাম। তো কলিজা ভুনা করে এরপরে এখানে যে শাপলা চিংড়িটাও রান্না করে নেব। তো আমার কাছে শাপলাটাও খেতে ভালো লাগে। তো এই তো, আর এই রান্নাগুলো হচ্ছে গিয়ে আমার 2 দিনের ফুটেজ নেওয়া। তো আসলে ভিডিও করতে গেলে দেখা যায় যে অনেক সময় মানে কাজ থাকে না যে কি দেখাবো আর কি বা করব। তো ওই জন্য 2 দিনের কিছুটা টুকটাক আর কি রান্নাটা মিলিয়ে এরপরে আসলে ছাড়া হয়। আর আমি যেহেতু বাসায় মানে আমার ওই রকমের কোনো চাপ থাকে না, ওই জন্য আসলে খুব একটা কাজবাজও থাকে না, শুধু রান্নাবান্না ছাড়া। ওই জন্য আসলে আপনারা সবাই আমার ভিডিওতে প্রচুর পরিমাণে রান্না দেখতে পান। তো আসলে কি করব, আমার এছাড়া খুব একটা কাজ থাকে না বাসায় আর আমি করিও না।
আর এই যে এদিকে কিছুটা চাল ভিজিয়ে নিচ্ছিলাম, তো এই চালগুলো আমি গুঁড়ো করে নেব। তো দেখি চালগুলো গুঁড়ো করার পর এগুলো দিয়ে আসলে কি পিঠা বানানো যায়। ওই জন্য ফার্স্টেই চালগুলো ভিজিয়ে রাখছিলাম, সকাল সকাল উঠি আর এইদিকে আমি সব কাজগুলো সেরে নেব, আর ওইদিকে আমার চালটাও ভিজে যাবে। তো আজকে একটু দেখলাম যে ফ্রিজে অনেক দিন পর্যন্ত একটু পটল পড়েছিল, আর পটল খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। যদি এই রকমের একটু তেলে ভাজা যায় তাহলে দেখা যায় যে খেতে ভালো লাগে। খেতে ভালো লাগলে আসলে বললে চলবে না, মানে প্রচুর পরিমাণে ভালো লাগে। তখন মনে হয় যেন পটল খাচ্ছি না বেগুন খাচ্ছি, আসলে বোঝা যায় না। আর এরকম করে পটল ভাজি করলে আমি মনে করি যারা অপছন্দ করে তারাও এরকমের পটল ভাজিটা খেয়ে আসলে খুবই তাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্টে এই যে পটলগুলোকে হলুদ মরিচ তারপর হচ্ছে গিয়ে লবণ দিয়ে ভালো মতন ভেজে এরপরে তুলে নেব। তো তুলে নিয়ে এরপরে আমি এর মধ্যে কিছু শুকনো মরিচ ওগুলোকে তেলে একদম ভালো মতো টেলে নেব। নিয়ে এরপরে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটাও একদম নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে এরপরে সেই পটলগুলো দিয়ে একদম মরিচ তারপর পেঁয়াজ সব কিছুর সাথে আমি আরেকটু ভালো মতো ভেজে নেব। তো এইভাবে করে আসলে পটল রান্না করলে মানে ভাজি করলে দেখা যায় যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কাছে পটল রান্না হোক বা ঝোল হোক বা এমনি ভাজা ভাজা হোক, এইভাবে করে যদি আমি রান্না করি তাহলে আমি আসলে পটলটা খেতে পারি, আর খেতেও আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো এরপরে সব কাজবাজ সেরে এই যে এদিকে চলে আসলাম, সে চালগুলো ব্লেন্ডার করে নেব। তো ফার্স্টেই আমি চালগুলো যে ধুয়ে ছেঁকে রেখেছিলাম, তো এরপর এক্সট্রা যে পানিটা ওইটা আমি একটা শুকনো ওনার উপরে খুব সুন্দর করে বিছিয়ে এটাকে প্রায় 2 ঘন্টার মতো রেখে দেবো যেন এক্সট্রা পানিটা শোষণ করে নেয়। তো এরপরে এই যে চালগুলো আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে, তো এরপরে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আর এই যে চালের গুঁড়ো মানে যখনই করতে বসলাম তখনই আমার হাজব্যান্ড বলল যে আজকে আমি কী পিঠা বানাবো। মানে সে পিঠা খেতে আসলে খুবই ভালোবাসে, কিন্তু আমি আসলে ওই রকমের কোনো পিঠাই মানে বানাতে পারি না। তারপরও আর কি চেষ্টা করি এই যে রেসিপি দেখে যে কতটা কি পারি না পারি। তো আমার কাছে তো মানে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই ভালোই লাগে। যদি মানে ওইটাকে সাকসেস হই তাহলে তো খুব বেশি ভালো লাগে, আর যদি দেখি যে না একদম ফেল করে যাই, হয় না, তখন আসলে মনটা খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, সব কিছু তো আর সবার দিয়ে হয় না। তো এই তো চালগুলো গুঁড়া করা শেষ করে এরপরে আমি ওইটাকে একদম ভালো মতো পলি করে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। যেহেতু প্রচুর পরিমাণে এখন বাহিরে বৃষ্টি, তো দেখা যায় যে চালগুলো আসলে চালের গুঁড়োগুলো শুকা দেওয়ার আসলে কোনো পরিস্থিতি নেই। এই শুকা দেবো, এই দেখা যায় যে এই বৃষ্টি নামছে। তো বৃষ্টির যে মানে কি বলবো, বৃষ্টিতে করে পলাপলি আর কি। তো এরপরে এই যে ব্লেন্ডারটা একটু মুছে নিলাম, এরপর টেবিলটা একটু মুছে নিলাম, যেহেতু এখানে আমি চালের গুঁড়ো করছি, তো ওই জন্য আর কি। তো এই যে এদিকে আমি এই যে পলিথিনে ভরে আর কি রেখে দেব নর্মাল ফ্রিজে। আর এটা দিয়ে আমি কি পিঠা বানাবো সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা দেখার জন্য অবশ্যই আমার পরের ব্লগের জন্য অপেক্ষা করতে হবে। এরপরে এই যে কিছু কাপড় চোপড় ছিল ওগুলো এই যে রাতে ধুয়ে নিলাম, আর দুপুরে পানি ছিল না ওই জন্য আসলে কাপড় চোপড়গুলো ধুতে পারিনি। তো ওই জন্য এখন আর কি ধুয়ে এরপরে বেলকনিতে দিয়ে দিলাম। আর বাহিরে তো ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে কি বলবো, মানে এখন তো বৃষ্টি সকাল হোক দুপুর হোক রাত হোক সন্ধ্যা হোক যখন তখন আর কি নেমে যায়। তো এই বৃষ্টিতে আমাদের বাসায় খুবই প্রবলেম হয়, রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে যায়। তো আজকের ব্লগটি আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।